প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। রাজশাহী কোর্ট একাডেমি রাজশাহীর অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি ইশাদ মোহাম্মদ শোয়েব। আজকে ক্লাস নিচ্ছি তোমাদের নবম দশম শ্রেণীর রসায়ন বিজ্ঞান, অষ্টম অধ্যায় রসায়ন ও শক্তি। গত ক্লাসে আমরা কি পড়েছিলাম মনে আছে তোমাদের? হ্যাঁ, এই অধ্যায়ে আমরা শুরুতে রসায়ন ও শক্তি, তারপরে বিভিন্ন রকম শক্তি কিভাবে রাসায়নিক শক্তি থেকে অন্য শক্তিতে রূপান্তর করা যায়, এরপরে তাপোৎপাদী বিক্রিয়া, তাপহারী বিক্রিয়া, এগুলো সম্বন্ধে আলোচনা করেছিলাম এবং বন্ধন শক্তি, রাসায়নিক শক্তি ব্যবহারের সুবিধা অসুবিধা আলোচনা করেছিলাম। ঠিক আছে, আজকে আমরা একটু ভিন্ন জিনিস নিয়ে আলোচনা করব, সেগুলো হলো তড়িৎ রাসায়নিক কোষ। ঠিক আছে, তড়িৎ রাসায়নিক কোষটা কি, এখানে কি কি বিক্রিয়া হয়, কিভাবে বিদ্যুৎ পরিবহন হয়, এগুলো সম্পর্কে আলোচনা করব। তাহলে প্রথম আলোচ্য বিষয় আমাদের হলো তড়িৎ রাসায়নিক কোষ। তড়িৎ রাসায়নিক কোষটা কি? আমরা বিভিন্ন উপায়ে বিদ্যুৎ শক্তি ব্যবহার, বিদ্যুৎ উৎপাদনের পদ্ধতি আমরা জানি, তাই না? যে পানির মাধ্যমে পানিকে কাজে লাগিয়ে, পানির শক্তিকে কাজে লাগিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, তারপরে আরও বিভিন্নভাবে করা হয়। এখানে যেটা করা হবে সেটা হলো রাসায়নিক শক্তির মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন, সেটাই হলো তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, তড়িৎ রাসায়নিক কোষ। তার মানে যে যন্ত্রের সাহায্যে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে রাসায়নিক শক্তিকে কি করা হবে, বিদ্যুৎ শক্তিতে রূপান্তর করা হবে, তাহলে তখন আমরা বলবো হলো তড়িৎ রাসায়নিক কোষ। বিক্রিয়াটাকে বলা হবে তড়িৎ রাসায়নিক বিক্রিয়া, এবং যে কোষের মাধ্যমে করা হবে, সেল মানে ব্যাটারি হলো একটা ধরনের তড়িৎ রাসায়নিক কোষ কিন্তু। ঠিক আছে, এবং যে কোষটার মাধ্যমে করা হবে তার নাম হবে তড়িৎ রাসায়নিক কোষ। উদাহরণস্বরূপ সহজ যেটা বললাম সেটা হলো ব্যাটারি। ব্যাটারির মধ্যে কিন্তু বিভিন্ন রাসায়নিক দ্রব্যাদি থাকে। ব্যাটারি তো আমরা সবাই দেখেছি, আমাদের নিত্য প্রয়োজনীয় এটা একটা দ্রব্য, তাই না? ব্যাটারির মধ্যে কি কি থাকে? একটা ধনাত্মক প্রান্ত থাকে, একটা ঋণাত্মক প্রান্ত থাকে, মাঝখানে একটা দ্বন্দ্ব থাকে, যেটাকে কি বলা হয়, গ্রাফাইট দ্বন্দ্ব। ঠিক আছে, তো এইটাকে বলা হয় হলো ইলেকট্রোড। তো এগুলো সম্বন্ধে আমরা দেখব। এখন এই যে তড়িৎ রাসায়নিক কোষ বললাম, তড়িৎ রাসায়নিক কোষ হলো দুই ধরনের। এক নাম্বার হলো তড়িৎ বিশ্লেষ্য কোষ, আরেকটা হলো গ্যালভানিক কোষ। ঠিক আছে, তাহলে একটা হলো তড়িৎ আরেকটা হলো গ্যালভানিক। তাহলে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে কি করা হবে? যে কোষে রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হবে, তাহলে সেটা হলো আমাদের তড়িৎ বিশ্লেষ্য কোষ। আর গ্যালভানিক কোষটা হলো যে কোষে রাসায়নিক পদার্থ সময় বিক্রিয়া করে বিদ্যুৎ শক্তি উৎপাদন করে। ঠিক আছে, দুটার মধ্যে পার্থক্য হলো যে কোষে হলো বাইরে থেকে বিদ্যুৎ পরিবহন করে এই রাসায়নিক বিক্রিয়া ঘটিয়ে বিদ্যুৎ উৎপাদন করা হয়, সেটা হলো তড়িৎ বিশ্লেষণ, বাইরে থেকে বিদ্যুৎ পরিবহন করা হবে। আর গ্যালভানিক কোষটা হলো ভিতরেই নিজের থেকে বিদ্যুৎটা অটোমেটিক হবে, রাসায়নিক বিক্রিয়া ঘটবে, রাসায়নিক বিক্রিয়া ঘটে বিদ্যুৎ উৎপাদন হয়ে যাবে, মানে ভিতরে রাসায়নিক বিক্রিয়াটা ঘটে যাবে। ঠিক আছে, সেটা হলো গ্যালভানিক কোষে। আর তড়িৎ বিশ্লেষক কোষে হলো দ্রবণটা থাকবে, দ্রবণের মধ্যে, রাসায়নিক দ্রবণের মধ্যে তড়িৎ প্রবাহ করে বিদ্যুৎ উৎপাদন করা হবে। তাহলে তোমরা বুঝতে পারলা তড়িৎ বিশ্লেষক কোষ আর গ্যালভানিক কোষ। এটা হলো সহজে যদি একটা লাইনে লিখি, তাহলে এটা হলো বাইরে থেকে
তড়িৎ পরিবহন করতে হবে বা তড়িৎ সরবরাহ করতে হবে। আর এটা হলো ভিতরেই, মানে রাসায়নিক বিক্রিয়ার মধ্যেই এটা ঘটনা ঘটবে। তো এগুলো সম্বন্ধে আমরা বিস্তারিত দেখব। এখন বিস্তারিত যখন পড়বো তখন আবার তড়িৎ বিশ্লেষক কোষ আসবে, গ্যালভানিক কোষ আসবে, তখন তোমরা আশা করছি ভালোভাবে বুঝতে পারবা। ঠিক আছে? তাহলে এখন এই যে এটা তো আমরা জানি যে বিদ্যুৎ পরিবহনের উপর ভিত্তি করে এই কোষকে দুই ভাগে ভাগ করা হয়। একটা হলো কি ইলেকট্রনিক প্রবাহ, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য। তো ইলেকট্রনিক প্রবাহ হলো যে মুক্ত ইলেকট্রনের মাধ্যমে যেগুলো প্রবাহিত হয়, সেগুলো হলো মুক্ত ইলেকট্রন যখন থাকে তখন যে প্রবাহগুলো হয় বিদ্যুৎ প্রবাহ, সেটা ইলেকট্রনিক প্রবাহ। এটা তো আমরা পদার্থবিজ্ঞানে পড়ে এসেছি। ঠিক আছে? আবার প্রথম দিকের অধ্যায়গুলোতেও ছিল আয়নিক বন্ধনে কিভাবে মুক্ত ইলেকট্রন থাকলে কি তড়িৎ পরিবহন হয়। ঠিক আছে? এটা ছিল হলো ইলেকট্রনীয় প্রবাহ। আর এখন আসে হলো তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে? তড়িৎ বিশ্লেষ্য। তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কাকে বলে? তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। ঠিক আছে? তড়িৎ কিন্তু বিশ্লেষণ পদার্থ দুই ধরনের আছে, একটা হলো তড়িৎ বিশ্লেষ্য পদার্থ, একটা হলো তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। সেই তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ হলো যার মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হয় না, কিন্তু কোন অবস্থায়? গলিত বা বিগলিত অবস্থায়। গলিত বা বিগলিত মানে কি? দ্রবীভূত আকারে থাকার সময়। যেমন ধরো সোডিয়াম ক্লোরাইড। সোডিয়াম ক্লোরাইড কি লবণ, তাই না? তো লবণ যখন কঠিন পদার্থ আকারে আছে তখন যদি তুমি যতই ওর সাথে এই যে তড়িৎ প্রবাহ করো বা বিদ্যুতের কানেকশান দাও, তড়িতের কানেকশান সংযোগ দাও, ওর মধ্যে কোনো কাজ হবে না। ঠিক আছে? লবণের বার। কিন্তু যদি তুমি দ্রবণ করে নাও এখন, অর্থাৎ পানি দিয়ে গুলে নাও, গুলে নেওয়ার পরে যদি বিদ্যুৎ পরিবহন করো তখন কিন্তু ওই সোডিয়াম ক্লোরাইড দ্রবণের মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন হবে। সেটা আমরা একটু পরে আলোচনা করব যে কীভাবে হচ্ছে। তো এই যে তার মানে তড়িৎ বিশ্লেষ্য পদার্থটা কখন কাজ করবে? দ্রবীভূত বা বিগলিত বা গলিত অবস্থায়। তাহলে দ্রবীভূত বা গলিত অবস্থায় যেসব পদার্থ তড়িৎ পরিবহন করবে তাদেরকে বলা হয় তড়িৎ বিশ্লেষ্য পদার্থ। আর যেগুলো পদার্থ তড়িৎ পরিবহন করবে না, যেমন চিনির দ্রবণ, চিনির দ্রবণের মধ্যে দিয়ে কিন্তু বিদ্যুৎ পরিবহন হবে না, কারণ ওটা আয়নিত হয় না। তাহলে গ্লুকোজের দ্রবণ, এগুলো কিন্তু তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ। তড়িৎ অবিশ্লেষ্য পদার্থ কোনগুলো? চিনি, গ্লুকোজ। আর তড়িৎ বিশ্লেষ্য পদার্থ হলো সোডিয়াম ক্লোরাইড মানে লবণ। এই তীব্র তড়িৎ বিশ্লেষ্য পদার্থ আবার দুই ধরনের আছে। তাহলে এগুলা কি? জলীয় দ্রবণে আয়নিত অবস্থায় থাকে। আয়নিত তোমাদের পড়িয়েছি আয়নিক বন্ধনে। ঠিক আছে? কিভাবে থাকে সোডিয়াম ক্লোরাইড আয়ন আকারে। তাহলে তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কয় ধরনের? দুই ধরনের। একটা হলো তীব্র বিশ্লেষ্য, আরেকটা হলো মৃদু তড়িৎ বিশ্লেষ্য। তীব্র তড়িৎ বিশ্লেষ্য কি? যারা গলিত বা বিগলিত অবস্থায় জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত থাকে। ঠিক আছে? মানে আয়নটা একদম সম্পূর্ণভাবে ভাগ থাকে, তাদেরকে বলা হলো তীব্র তড়িৎ বিশ্লেষ্য। যেমন এই যে একটা বললাম সোডিয়াম ক্লোরাইড, সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম ক্লোরাইড, তারপর সালফিউরিক অ্যাসিড, কপার সালফেট, এগুলা হলো জলীয় দ্রবণে সম্পূর্ণভাবে আয়নিত অবস্থায় থাকে এবং বিদ্যুৎ পরিবহন করে। আর মৃদু তড়িৎ বিশ্লেষ্য পদার্থ কোনগুলা? পানি, ইথানোয়িক অ্যাসিড, তারপরে তোমার হলো অ্যালুমিনিয়াম অক্সাইডের দ্রবণটা মৃদু তড়িৎ বিশ্লেষ্য, তাই না? অ্যালুমিনিয়াম ক্লোরাইড,
সোডিয়াম ক্লোরাইড তো তীব্র তড়িৎ, কিন্তু অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু মৃদু তড়িৎ বিশ্লেষ্য। ঠিক আছে, তারপরে এখানে ইথানোয়িক অ্যাসিড দিয়েছে। কয়েকটা পদার্থ বাদ দিয়ে, ঠিক আছে, বাদ বাকি সবই হল মৃদু তড়িৎ বিশ্লেষ্য। মৃদুই বেশি, তীব্র হলো সোডিয়াম ক্লোরাইড, সালফুরিক অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড, এগুলো তীব্র। ঠিক আছে, আর এগুলো হলো মৃদু। তো আশা করছি তোমরা তড়িৎ বিশ্লেষ্য পদার্থ সম্বন্ধে ধারণা পেলা। এবার আমরা তড়িৎ বিশ্লেষণের, তাহলে এখন তড়িৎ বিশ্লেষণটা কিভাবে হয় এই কৌশল সম্বন্ধে আলোচনা করব। তার আগে কয়েকটা জিনিস আমাদের জানা লাগবে, যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের কি কি লাগবে, তাই না? তাহলে এই যে তড়িৎ বিশ্লেষণ করতে গেলে আমাদের প্রথমেই দরকার হলো তড়িৎদ্বার বা একটা দ্বন্দ্ব, দুইটা দ্বন্দ্ব লাগবে। ঠিক আছে, তাহলে তড়িৎদ্বার কি? তড়িৎদ্বারের ইংরেজি শব্দ হলো ইলেকট্রোড। ইলেকট্রোড, ঠিক আছে। তাহলে তড়িৎ বিশ্লেষণ কোষে গলিত বা বিগলিত অবস্থায় বিদ্যুৎ পরিবহনের জন্য যে ধাতব দ্বন্দ্ব বা গ্রাফাইট দ্বন্দ্ব প্রবেশ করানো হয় তাদেরকে বলা হয় হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। মানে একটা ধাতব দ্বন্দ্ব থাকতে পারে বা গ্রাফাইট দ্বন্দ্ব। ধাতব দ্বন্দ্ব বা গ্রাফাইট দ্বন্দ্ব প্রবেশ করানো থাকে, সেটাকে বলা হয় হলো তড়িৎদ্বার বা ইলেকট্রোড। এটার প্রকৃতি কী হবে? ঠিক আছে, সাধারণত এটা ধনাত্মক একটা হয়, একটা ঋণাত্মক হয়। ধনাত্মকে কি ঘটে? ধনাত্মক তড়িৎদ্বারে কোন বিক্রিয়া ঘটে মনে আছে? কি কি তড়িৎদ্বার থাকে বলো তো? পঞ্চম অধ্যায়ে পড়াইছিলাম রাসায়নিক বন্ধনে। একটা হলো ক্যাথোড তড়িৎদ্বার, যেটা হলো কি ঋণাত্মক। আরেকটা হলো অ্যানোড তড়িৎদ্বার, এটা কি ঋণাত্মক, এটা ধনাত্মক। ঋণাত্মকে কি বিক্রিয়া ঘটে মনে আছে? ক্যাথোড তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া না বিজারণ? ক্যাথোডে কি ঘটে? ক্যাথোডে কি ধনাত্মকগুলো থাকে না? ধনাত্মকগুলোর ইলেকট্রন ত্যাগ করে দিয়ে এই তড়িৎদ্বারের প্রতি আকৃষ্ট হয়। তোমাদের একটা পরীক্ষায় নবম না দশম শ্রেণীর প্রশ্নে একটা দিয়েছিলাম কি অ্যানায়ন কি? অ্যানায়ন তোমরা ম্যাক্সিমাম ছাত্রই পারোনি, ম্যাক্সিমাম তোমরা পারোনি। কারণ কি? অ্যানায়ন তো তোমাদেরকে আমি পঞ্চম অধ্যায়ে পড়িয়েছি রাসায়নিক বন্ধনে। অ্যানোড কর্তৃক যে সমস্ত আয়ন আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় হলো অ্যানায়ন, কিন্তু তোমরা ওটা অ্যানালার লিখেছো, তো সেটা তো হয়নি। তাহলে ক্যাথোড তড়িৎদ্বার হলো যেগুলা হলো কি ধনাত্মক আয়ন আকৃষ্ট হয় তাদেরকে কি বলা হয়? ধনাত্মক আয়ন যেগুলো আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় হলো ক্যাটায়ন। আর ঋণাত্মক আয়ন যখন এখানে আকৃষ্ট হয় তখন কি হবে? এটা তাহলে অ্যানায়ন। এটা কি সোডিয়াম আয়ন, আর এটা কি ক্লোরাইড আয়ন। মনে আছে? তো এটা আমরা দেখব তড়িৎ বিশ্লেষণ শুরু করলে। তাহলে দ্বন্দ্ব দুটো সম্বন্ধে ধারণা পেলা। আর ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? ক্যাথোডে কোন বিক্রিয়া ঘটে? বিজারণ। অ্যানোডে জারণ। ক্যাথোডে বিজারণ, অ্যানোডে জারণ। তাহলে দুটা তড়িৎদ্বার আমরা দেখলাম কি ক্যাথোড তড়িৎদ্বার, অ্যানোড তড়িৎদ্বার। ক্যাথোডটা কি ঋণাত্মক তড়িৎদ্বার,
ঠিক আছে। এবং ঋণাত্মক তড়িৎদ্বার বা ক্যাথোড কর্তৃক যেসব আয়ন আকৃষ্ট তাদেরকে ক্যাটায়ন বলে। যেমন সোডিয়াম আয়ন, সোডিয়াম হলো পজিটিভ, পজিটিভ হওয়ার জন্য কি হবে, সেই নেগেটিভের ঋণাত্মকের প্রতি আকৃষ্ট হবে নেগেটিভ আয়নের প্রতি, তাহলে এটা হলো ক্যাটায়ন। ক্যাথোডে কী হয়, তাহলে ইলেকট্রন ত্যাগ ঘটে, ইলেকট্রন ত্যাগ হলে কি হবে, বিজারণ। আর অ্যানোড তড়িৎদ্বার কি ধনাত্মক, এখানে কি কোন আয়ন আকৃষ্ট হবে, ধনাত্মক তড়িৎদ্বারের প্রতি ঋণাত্মক আয়নগুলো আকৃষ্ট হবে। তার মানে ঋণাত্মক আয়ন ধরো একটা ক্লোরিন, তাহলে ঋণাত্মক আয়ন যখন অ্যানোড কর্তৃক আকৃষ্ট তাদেরকে বলা হয় হলো অ্যানায়ন। ঋণাত্মক আয়ন যখন অ্যানোড কর্তৃক আকৃষ্ট হয় তাদেরকে বলা হয় হলো অ্যানায়ন। এবং অ্যানায়নে কোন বিক্রিয়া ঘটে, জারণ বিক্রিয়া ঘটে। এরপরে জানি এই ধারণা আর ভুল না হয়, এই ধনাত্মক তড়িৎদ্বার, ঋণাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড, অ্যানোড, অ্যানায়ন, ক্যাটায়ন, এই কয়টা জিনিস ভুল করা যাবে না। এই কনসেপ্টটা মাথার মধ্যে ক্লিয়ার, পরিষ্কার করতে হবে, ঠিক আছে। তাহলে এই ধারণা তোমাদের যদি পরিষ্কার হয়, তাহলে এবার আমরা সোডিয়াম ক্লোরাইডের বা গলিত সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ সম্বন্ধে আলোচনা করব, দেখি কিভাবে হয়। যে আমরা বিদ্যুৎ পরিবহন করলে কি হচ্ছে। প্রথমে কি করব, আমরা একটা সোডিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ নেব। সোডিয়াম ক্লোরাইডের দ্রবণ নিব, দুইটা দ্বন্দ্ব লাগাবো, দুটা দ্বন্দ্ব লাগিয়ে এখানে ব্যাটারি দিয়ে সংযুক্ত করে দেব। এবার দেখি এখানে বিদ্যুৎ পরিবহন আমরা করতে পারি কিনা। তাহলে একটা কি ঋণাত্মক তড়িৎদ্বার, একটা ধনাত্মক তড়িৎদ্বার, ক্যাথোড একটা অ্যানোড। তাহলে এখন এর মধ্যে দিয়ে বিদ্যুৎ পরিবহন করলে, সংযোগ করে দিলে এই ধনাত্মক প্রান্ত থেকে ঋণাত্মক প্রান্তের দিকে তড়িৎ পরিবহন হবে। প্রথমে কি হবে, এখানে সোডিয়াম আর ক্লোরাইড আলাদা আলাদা, তাহলে সোডিয়াম কোনটার প্রতি আকৃষ্ট হবে, ক্যাথোডের প্রতি। ক্লোরিন কোনটার প্রতি আকৃষ্ট হবে, ক্লোরাইডের প্রতি, অ্যানোডের প্রতি, তাই না। তাহলে এখন বিক্রিয়া কি হবে, ক্যাথোডের বিক্রিয়া, ক্যাথোডে কি বিজারণ, বিজারণ মানে কি ইলেকট্রন ত্যাগ। আর অ্যানোডে কি জারণ, তাই না। তাহলে এখানে হাফ অনু করে দেখাচ্ছে, এটা অন্য কারণে। তাহলে তাই এখানে লাস্টে যে বলে দিয়েছে, অ্যানোড কর্তৃক যেসব আয়ন, ক্যাথোড কর্তৃক যে আয়ন আকৃষ্ট তাকে বলা হয় ক্যাটায়ন, আর অ্যানোড কর্তৃক যে আয়ন আকৃষ্ট তাদেরকে বলা হয় অ্যানায়ন। এটাই তোমরা পরীক্ষায় অ্যানায়নের প্রশ্নটা ভুল করেছো, দশম শ্রেণীতে সম্ভবত দিয়েছিলাম, ঠিক আছে। কারণ ইসে তো ছিল, নবম শ্রেণী তো এটা ছিল না এই অধ্যায়টা। যারা দশম শ্রেণীতে আছো তাদেরকে কিন্তু সবই পড়তে হবে আরেকবার। আর নবম শ্রেণী যারা আছো তারা আপাতত কিছু সিলেবাসে তোমাদের অংশ বাদ দিয়েছে, ঠিক আছে, প্লাস অ্যাসাইনমেন্ট দিয়েছে, অ্যাসাইনমেন্টগুলো ভালো করে করবা। রসায়নের অ্যাসাইনমেন্ট ছিল প্রথম সপ্তাহে, আশা করছি তোমরা পেরেছো, ঠিক আছে। না পারলে আমার কাছে এসে আলোচনা করে যাবা। তো নবম শ্রেণীর শিক্ষার্থীরা এটা ক্লাসটা অবশ্যই ভালোভাবে দেখবা, দশম শ্রেণীরাও দেখবা, ঠিক আছে। এরপরে গাঢ় সোডিয়াম ক্লোরাইডের তড়িৎ বিশ্লেষণ আছে, এটা প্রায় একই রকম। এখানে পানিটা বিশ্লেষণ থাকে, এরপর ক্যাথোডের তড়িৎদ্বারে অ্যানোড তড়িৎদ্বারে বিক্রিয়া হয়, ঠিক আছে।
সবগুলাই প্রায় একই রকম বিশ্লেষণ করে নিতে হবে। ক্যাথোডে কোনটা ঘটছে, অ্যানোডে কোনটা ঘটছে। ক্যাথোডে হলো তাহলে ক্যাথোডে হলো কি ইলেকট্রন ত্যাগ বিজারণ বিক্রিয়া, আর অ্যানোডে হলো ইলেকট্রন গ্রহণ। তাই না? এখন এই যে ইলেকট্রন যে বিশ্লেষণ হবে সেটা কিসের উপর নির্ভর করে? একটা হলো ক্যাটায়ন অ্যানায়নে চার্জমুক্ত হওয়ার প্রবণতা। ঠিক আছে, ক্যাথোড অ্যানায়নে চার্জমুক্ত হওয়ার প্রবণতা সেটা তোমাদের হলো যে যদি একটা বিশ্লেষণে একের অধিক ক্যাটায়ন বা অ্যানায়ন থাকে তাহলে কোনটা আগে বিজারিত হবে? দুইটা ক্যাটায়ন থাকলো, ঠিক আছে, দুইটা ক্যাটায়ন থাকলো একটা তড়িৎ বিশ্লেষণে। যেমন পানি থাকলে কি হয়? ধরো সোডিয়াম ক্লোরাইড আছে, তাহলে কি হচ্ছে? সোডিয়াম প্লাস ক্লোরাইড মাইনাস। আর পানিকে বিশ্লেষণ করলে কি হয়? হাইড্রোজেন ওইচ। তাহলে এখানে দুইটা ক্যাটায়ন হলো না? এই দুইটার মধ্যে যখন তড়িৎ বিশ্লেষণ হবে তখন কোনটা আগে বিজারিত হবে সেটার জন্য একটা চার্ট দেওয়া আছে। সেটা হলো যারা কি হবে চার্টের উপরের দিকে আছে সেটা পরে বিজারিত হবে, যেটা নিচে আছে সেটা সহজে আগে বিজারিত হবে। অর্থাৎ একের অধিক ক্যাটায়ন থাকলে যেটি নিচে অবস্থিত সেটি আগে ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে, অর্থাৎ বিজারিত হবে। আর একের অধিক অ্যানায়ন থাকলে যে আয়নটি নিচে অবস্থিত হবে সেটি ইলেকট্রন গ্রহণ করে চার্জ মুক্ত হবে। ঠিক আছে, অর্থাৎ জারিত হবে। আর ক্যাটায়ন অ্যানায়ন ঘনমাত্রার প্রভাব হলো যে এখানে আরেকটা আছে হলো ঘনমাত্রার প্রভাব। ঘনমাত্রার প্রভাবটা হলো যে ক্লোরাইড আয়নের ঘনমাত্রা সবসময় বেশি। ঠিক আছে, এই জন্য সবসময় ক্লোরাইড আয়ন যদি থাকে এই ঘনমাত্রাটা বেশি হবে। আর তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা তোমরা পড়বা যে কি কি কাজে ব্যবহার করা হয়। ধাতু নিষ্কাশন, তারপর ধাতু বিশুদ্ধকরণ, ইলেকট্রোপ্লেটিং সম্বন্ধে একটু আধটু বলছি। গ্যালভানিক কোষটা বাকি থাকলো, আচ্ছা একদিনে এটা শেষ করা যাবে না। তড়িৎ বিশ্লেষণের ব্যবহারটা একটু বলছি যে এই তড়িৎ বিশ্লেষণের ব্যবহার ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন। কিভাবে এটা করা হয়? যে কম সক্রিয় ধাতুর উপরে বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর একটা আস্তরণ সৃষ্টি করা হয়। ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপন, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই ইলেকট্রোপ্লেটিংটা কি যে বেশি সক্রিয় ধাতুর উপর কম সক্রিয় ধাতুর উপর একটা ধাতু দিয়ে একটা আস্তরণ সৃষ্টি করা হয়। এই লোহার উপরে সাধারণত কি নিকেল, ক্রোমিয়াম এগুলার দিয়ে একটা আস্তরণ সৃষ্টি করা হয় এই ইলেকট্রোপ্লেটিং বা তড়িৎ প্রলেপনের তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে। ঠিক আছে, যেমন বাস্তব উদাহরণ হলো যে এই যে বাজারে বিভিন্ন কৃত্রিম গহনা, তারপরে এই যে চামচ, বিভিন্ন যন্ত্রপাতি বিভিন্ন পাওয়া যায় স্টেনলেস মানে অ্যালুমিনিয়ামের, সোজা কথা আমরা স্টেনলেস স্টিল বলি, এটাকে বাণিজ্যিক নাম, কিন্তু রসায়নে বা রাসায়নিক নাম হলো অ্যালুমিনিয়াম, তাই না? বা ক্রোমিয়ামের আস্তরণ কেন দেওয়া হয়? যাতে সহজে বাতাসের সাথে বিক্রিয়া না করে। লোহার উপরে ওই আস্তরণটা দেওয়ার কারণে ক্ষয়টা কম হয়। যদি লোহারে থাকতো তাহলে সহজে ক্ষয় হয়ে যেত। তারপর টিনের উপরেও এক ধরনের আস্তরণ দেওয়া হয়। এই ধরো কম সক্রিয় ধাতু নিকেল বা ক্রোমিয়ামের আস্তরণ দেওয়া হয় নিকেলের সাধারণত। ঠিক আছে, টিনে তাছাড়া টিন সহজে ক্ষয়প্রাপ্ত হয়ে যেত, তাই না? তারপর রং করে দেওয়া হয় যার কারণে অন্য একটা সহজে লোহার সাথে যেন বিক্রিয়া না করে। তাহলে এইভাবে একটা বেশি সক্রিয় ধাতুর উপরে কম সক্রিয় ধাতুর আস্তরণ ফেলা হলো ইলেকট্রোপ্লেপন। তো এইভাবে বাণিজ্যিক বিভিন্ন ব্যবহার আছে তড়িৎ বিশ্লেষণের, এটা তোমরা পড়ে নিবা। যেহেতু তোমাদেরকে বাড়ির কাজ দেওয়া যাবে না, তোমরা নিজের থেকে জ্ঞান অর্জনের জন্য এই পর্যন্ত পড়বা।
ঠিক আছে, দশম শ্রেণী যারা আছে তারা পড়তে পারো, তাদের জন্য তো এটা গুরুত্বপূর্ণ। ঠিক আছে, নবম শ্রেণী যারা আছো তারা 190 পৃষ্ঠা পর্যন্ত একবার পড়বা। আর পরবর্তী ক্লাসে আবার আমি পরবর্তী যে জিনিসগুলো আছে, গ্যালভ্যানিক কোষ, লবণ সেতু, এগুলো নিয়ে আলোচনা করব। তাহলে আজকে এ পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই আশায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।